খবর দিন বলে আরিয়াদহের দিকে নজর রাখতে হবে, কারণ কীর্তিমান জয়ন্ত দেখুন যে ভাইরাল ভিডিও সিসি ক্যামেরা ফুটেজ 1 জুলাইয়ের, যেখানে এই যে জয়ন্ত সিং অভিযুক্ত মারধর এবং একটা ঘটনা নয়, এরকম একাধিক ঘটনা এই জয়ন্ত এবং তার শাগরেদদের বিরুদ্ধে। আরিয়াদহের ঘটনা যেখানে মা ছেলেকে মারধর করা হয়েছে। গতকাল নিউজ 18 বাংলায় আপনাদের একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম, পুলিশের সামনে বেপরোয়া জয়ন্ত, এবং সেই ছবিও আপনাদের দেখাবো। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দুষ্কর্মের আতুর ঘর এই তালতলা স্পোর্টিং ক্লাব, যেখানে চোর সন্দেহে মহিলাকেও মারধর করা হয়েছিল, যেখানে মারধর করেছিল জয়ন্ত ও তার শাগরেদরা। যে ছবি আপনারা দেখছেন, রাহুল গুপ্তা মা ছেলেকে মারের ঘটনায় অভিযুক্ত, সেই রাহুল গুপ্তারও একটা ভাইরাল ভিডিও, 1.5 বছর আগের ভাইরাল ভিডিও যা দেখাচ্ছি আপনাদের। অর্থাৎ একের পর এক ঘটনা, আর সেই ঘটনায় জয়ন্ত শাগরেদদের নানা কুকীর্তি, দুষ্কর্মের আতুর ঘর তালতলা স্পোর্টিং ক্লাব। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, একের পর এক ঘটনা, একের পর এক ভিডিও সামনে আসছে, ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশের তদন্ত ঠিক কোন পথে এগোচ্ছে? দেখো, এই যে মা ও ছেলেকে মারধরের ঘটনায় আরিয়াদহ এলাকাতে, এবং এরপরে কিন্তু জয়ন্ত সিং এবং তার শাগরেদদের কিন্তু নাম উঠে আসে এবং আন্দোলন তৈরি হয় এলাকার মানুষের মধ্যে, এবং তারপরে কিন্তু চাপে পড়ে পুলিশ গ্রেপ্তার করে এদেরকে, এবং রাহুল গুপ্তা এখনো পর্যন্ত পলাতক রয়েছেন, এবং 2 দিনের জেল হেফাজত হয়েছে গতকালই জয়ন্ত সিং এর। এবং তারপরে এই যে ঘটনা, অর্থাৎ রাহুল গুপ্তা পলাতক, এবং তারপরে একের পর এক এদের যে দুষ্কর্ম তার কিন্তু ভিডিও সামনে আসছে, ভাইরাল ভিডিও সামনে আসছে, এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে চোর সন্দেহে কোনো এক মহিলাকে ক্লাবের ভেতর নিয়ে কিন্তু নৃশংসভাবে কিন্তু মারধর করা হচ্ছে, হাত পা ধরে মারধর করা হচ্ছে। এবং আমাদের কাছে আরেকটি যেটা ছবি এসছে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে একজন নাবালককে সেখানে বিবস্ত্র করে ক্লাবের ভেতরে মারধর করা হচ্ছে, এবং তার একদম গোপনাঙ্গে সরাসরি চাপ দিয়ে। এত ঘটনা, এই ঘটনাগুলো এতদিন কেন সামনে আসেনি, এতদিন কেন অভিযোগ আসেনি? তার মানে কি এই রাহুল, জয়ন্ত এরা প্রভাবশালী? দেখো, জয়ন্ত সিং, রাহুল গুপ্ত এরা কিন্তু কেউই এখানকার, অর্থাৎ আরিয়াদহ কামারহাটির বাসিন্দা নন। এরা কিন্তু প্রত্যেকে কেউ ঝাড়খণ্ড, কেউ উত্তরপ্রদেশের বাসিন্দা, এবং যখনই এই ধরনের এরা ঘটনা ঘটায়, অর্থাৎ অপরাধমূলক ঘটনা ঘটায়, তখন কিন্তু এরা এখান থেকে পালিয়ে চলে যায় উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় এরা পালিয়ে চলে যায়, এবং সেই জায়গা থেকে পুলিশকে কিন্তু এদের ধরতে অনেকটা বেগ পেতে হয়। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি, জয়ন্ত সিং এর যে এলাকায় বারবারন্ত, সেই জায়গা থেকে কিন্তু গত 1 বছর আগে এলাকারই এক তৃণমূল কর্মী অরিত্র ঘোষকেও কিন্তু এইভাবে একদম শখের বাজার রাস্তার মধ্যে ফেলে তাকে গুলি করা হয়, এবং যখন পড়ে যায় তাকে লাঠি সোটা রড দিয়ে তাকে মারধর করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়, এবং সেই জায়গাতেও জয়ন্ত সিং গ্রেপ্তার হয়েছিল। কিন্তু শাসক দলের নেতাদের ছত্র ছায়ায় এবং তাদের মাথার উপরে হাত রয়েছে, সেই জায়গাতে কিন্তু কিছুদিনের মধ্যে জয়ন্ত সিং আবার ছাড়া পেয়ে এলাকায় চলে আসে, এবং তারপরে এই ধরনের ঘটনা, এবং একের পর এক এই যে ক্লাবের ভেতরে এইভাবে অত্যাচার চালানো হতো, মহিলা থেকে নাবালক কেউ বাদ যায়নি এই সমস্ত দুষ্কৃতীদের হাত থেকে। সেই জায়গা থেকে যখন একের পর এক ভিডিও সামনে আসছে, সেই জায়গা থেকে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট চিন্তিত, যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ছেন যে কিভাবে একটি ক্লাবের মধ্যে দুষ্কৃতীদের আতুর ঘর সেটা চলতে পারে। এবং এই নিয়ে কিন্তু একটা ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি, যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন আরিয়াদহের এই তালতলা স্পোর্টিং ক্লাব। বারবার যে ক্লাবের কথা উঠে আসছে, সেই ক্লাবের আরো একটা ভাইরাল ভিডিও, যেখানে চোর সন্দেহে মহিলাকে মারধর করা হচ্ছে, এবং যে ছবি দেখছেন, রাহুল গুপ্তা অভিযুক্ত, মা ছেলেকে মারের ঘটনায় যিনি অভিযুক্ত, সেই অভিযুক্ত এবং তার শাগরেদরা মহিলাকে চোর সন্দেহে এই আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরে মারধর করছে। এটা 1.5 বছর আগের ঘটনা, কিন্তু সেই ঘটনা এবার সামনে এসছে। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এটাই কথা হচ্ছিল যে একের পর এক ভিডিও এবার সামনে আসছে, এটা কি তদন্তের জন্য এবার সামনে আসছে? এতদিন কি ভয়ে কেউ মুখ খুলতে পারেননি?
দেখো, একদমই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এতদিন কিন্তু মানুষ ভয়ে কোনো কথা বলতে পারেনি। আরিয়াদহ শখের বাজার এলাকাতে জয়ন্ত সিং মানে কিন্তু একটা জয়ন্ত সিং এর নাম করতে কেউ ভয় পান। মানে এই যে জয়ন্ত সিং এলাকাতে তার যারা আধিপত্য বিস্তার করে রেখেছেন, তার যারা সাগরেদ রয়েছেন তাদের দিয়ে, সেই জায়গা থেকে কিন্তু যারা মানুষ যারা মুখ খুলবেন তারাও কিন্তু ভয়ে মুখ খুলতে পারছিলেন না। অনেক ঘটনা কিন্তু সামনে চলে আসছে। বিভিন্ন জমি দখল করে সেখানে বেনামে বাড়ি, যে অবৈধ বাড়ি, বিভিন্ন রকম কিন্তু এই জায়গাতে কান পাতলে শোনা যাচ্ছে জয়ন্ত সিং এর যে সাম্রাজ্য, অর্থাৎ এই দুষ্কৃতিমূলক যে সাম্রাজ্য গড়ে উঠেছে গোটা আরিয়াদহ চত্বর এলাকায়, এই নিয়ে কিন্তু মানুষ এখন মুখ খুলতে শুরু করেছে। কারণ একজন নাবালিকাকে চোর সন্দেহে ক্লাবের ভেতরে নৃশংসভাবে মারধর, একজন নাবালক শিশুকে একদম বিবস্ত্র করে সেখানে তারপরে এভাবে অত্যাচার, এই যখন ছবিগুলো একদম চলে আসছে সামনে, সেই জায়গাতে কিন্তু মানুষ কিন্তু এখন বলতে শিখছেন এবং মানুষ কিন্তু এখন বলছেন এবং মানুষ কিন্তু প্রতিবাদের সেই যে প্রতিবাদ যে করা সেইভাবেই কিন্তু তারা এলাকার মানুষের মধ্যে ছিল। একের পর এক ঘটনা এবার সামনে আসছে। সুবীর সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। এখানেই শেষ নয়, একের পর এক ভাইরাল ভিডিও যেখানে মহিলাকে মারধর, মা ছেলেকে মারধরের ঘটনার কথা উঠে আসছে। তখন আরো একটা খবর, চাঞ্চল্যকর খবর, যেখানে জয়ন্তর সাগরেদদের অস্ত্র প্রশিক্ষণ। ঠিকই শুনছেন, তালতলা স্পোর্টিং ক্লাবের পাশে অস্ত্র প্রশিক্ষণ। জয়ন্ত সাগরেদ তন্ময় ধরের অস্ত্র প্রশিক্ষণ এবং সেই অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল। যে ভাইরাল ভিডিও এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন তারা দেখছেন তন্ময় ধর জয়ন্তর সহযোগী, যেখানে অস্ত্র প্রশিক্ষণ চলছে এবং যেটা এই তালতলা স্পোর্টিং ক্লাবের পাশেই। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আরো চাঞ্চল্যকর ঘটনা, একদিকে ভাইরাল ভিডিও, মারধরের ঘটনা, আবার অস্ত্র প্রশিক্ষণ চলতো। স্থানীয় মানুষজন কিছু জানতেন না নাকি জেনেও চুপ থাকতেন? প্রশাসনের ভূমিকায় বাকি এই ঘটনায়? দেখো, এই যে ভাইরাল ভিডিওটি, এটা কিন্তু 1 বছর আগেকার ভিডিও। অর্থাৎ এই যে তালতলা স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবের পাশে কিন্তু একটি বাজার রয়েছে। সেই বাজারের ভেতরে রাতের অন্ধকারে, কারণ এই জায়গাটা টোটালটাই জয়ন্ত সিং এবং তার সাগরেদদের একদম তাদের অধীনে ছিল, এবং সেই জায়গা থেকে যখন বাজার বন্ধ হয়ে যায় রাতের অন্ধকারে, সেখানে কিন্তু দুষ্কর্ম চলতো, সাট্টা জুয়া থেকে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম চলতো। এবং সেই বাজারের ভেতরেই জয়ন্ত সিংকে দেখা যাচ্ছে, তন্ময় ধর তার যে সাগরেদ, তার ডাকনাম এলাকায় বাপ্পা নামে পরিচিত, তাকে কিন্তু একটি 7mm পিস্তল হাতে ধরিয়ে সে কিন্তু জয়ন্ত সিং সেই ট্রিগার টেনে দিচ্ছে এবং টেনে দিয়ে দেওয়ালে শুট করতে বলছে। অর্থাৎ এই যে অস্ত্র প্রশিক্ষণ, সেই অস্ত্র প্রশিক্ষণও কিন্তু দেওয়া হচ্ছে সেই বাজারে। এবং সেই পরিস্থিতি আরেক জায়গা তোমাকে বলি, আমরা যে ছবি দেখিয়েছিলাম যে জয়ন্ত সিং বিছানায় বসে আছে এবং তার সামনে একদম 5 থেকে 6টা 7mm 9mm পিস্তল এবং তার গুলি কিন্তু তার সামনে ছড়িয়েতে সে বসে আছে। এর থেকে বোঝা যায় যে জয়ন্ত সিং এর যে দাপট, এলাকায় কতটা দাপট দুষ্কৃতিমূলক কাজকর্মের, তো তার টিকি এখনো পর্যন্ত কেন সেই সময় পর্যন্ত পুলিশ খুঁজে পেল না, এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। এবং জয়ন্ত সিং এর এলাকায় যে বারবারন্ত এই সমস্ত ঘটনা প্রকাশ্যে আসার পর মানুষ কিন্তু এখন প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছেন, মানুষ এখন প্রতিবাদ করছেন এবং মানুষ বলছেন যে এই ধরনের ঘটনা কোনোভাবেই কিন্তু এলাকায় মেনে নেওয়া যাবে না। সুবীর সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। জয়ন্ত সিং একের পর এক ঘটনা, এবার আরো এক কীর্তি জয়ন্ত সিং এর, পায়ে গুলি করে রাস্তায় ফেলে মার। যে ছবি আপনারা দেখছেন, রাস্তায় ফেলে মারধর করা হয়েছে জয়ন্ত ও তার সাগরেদদের বিরুদ্ধে। অভিযোগ, একের পর এক অভিযোগ সামনে আসে। 2023-এর ঘটনা, যেখানে আরিয়াদহে তৃণমূল কর্মীর পায়ে গুলি লাগে এবং পায়ে গুলি করে রাস্তায় ফেলে মারধর করা হয়। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুবীর রয়েছে। সুবীর, একের পর এক চাঞ্চল্যকর সব ঘটনা সামনে আসছে, কিন্তু প্রশ্ন হলো এই জয়ন্ত সিং এখন কোথায়? কেন এখনো পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছে না? এবং ইতিমধ্যেই জয়ন্ত সিংকে যদিও গ্রেফতার করা হয়েছে, তার সাগরেদদের এখনো ধরতে পারেনি। রাহুল গুপ্তা এখনো অধরা। তাহলে আর বাকিদের কেন এখনো পর্যন্ত ধরতে পারলো না পুলিশ?
দেখো, এই যে আরিয়াদহ এলাকাতে একের পর এক যে ঘটনা, সে ঘটনার সঙ্গে যেমন জয়ন্ত সিং জড়িত, প্রত্যেক ঘটনার সঙ্গে অর্থাৎ জয়ন্ত সিংয়ের একদম ঘনিষ্ঠ যারা, অর্থাৎ জঙ্গা নামে যে দুষ্কৃতী রয়েছে, জঙ্গা, তন্ময় ধর যার ডাকনাম বাপ্পা, এবং তোমাকে জানিয়ে রাখি রাহুল গুপ্তা, এরা কিন্তু প্রত্যেকে এর সঙ্গে জড়িত। এবং যত কটা ঘটনা ঘটেছে এই আরিয়াদহ এলাকায়, এবং সেই সমস্ত ঘটনার সঙ্গে কিন্তু এই 4 থেকে 5 জন জড়িত। এবং তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনায় আপাতত রাহুল গুপ্তা সে কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু তোমাকে এটা জানিয়ে রাখি, পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে রাহুল গুপ্তাকে ধরার জন্য এই মুহূর্তে উত্তরপ্রদেশে কিন্তু একটি টিম পাঠানো হয়েছে, পুলিশের টিম। এবং এই জায়গা থেকে এখনো পর্যন্ত জঙ্গা নামে দুষ্কৃতী এবং জয়ন্ত সিং তারা কিন্তু জেল হেফাজতে রয়েছে। এবং এই যে দুষ্কৃতিমূলক ঘটনা, অরিত্র ঘোষকে পায়ে গুলি করে রাস্তায় ফেলে তাকে লোহার রড বাস দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু এই জয়ন্ত সিং তার দলবলের লোকজনেরা। এবং এই সমস্ত ঘটনা দেখার পর তিনিও কিন্তু যথেষ্ট আতঙ্কিত, তার পরিবার অরিত্র ঘোষের সঙ্গে এই ঘটনা যখন ঘটেছে 2023 সাল, তখন কি তিনি থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, দেখো, অরিত্র ঘোষের এই ঘটনা ঘটার পর 74 দিন অরিত্র ঘোষ একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন, চিকিৎসাধীন ছিলেন। এবং তার পরিবারের এবং অভিযোগের ভিত্তিতে জয়ন্ত সিংকে কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে। এবং প্রায় 1 মাস কিন্তু জেল হেফাজতে থাকার পর জয়ন্ত সিং কিন্তু জামিন পেয়ে চলে আসে। এবং জয়ন্ত সিং জামিন পেয়ে চলে আসার পরে কিন্তু এলাকাতে আবার তার নতুন করে সে অপরাধমূলক কাজকর্ম শুরু করে। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান সে করে থাকেন, কিন্তু এই সমাজসেবা কাজের পেছনে কোনো একটি জায়গা, এই যে দুষ্কৃতিমূলক কাজ, সেটা কিন্তু কোনো একটা জায়গা থেকে ঢাকা পড়ে যাচ্ছিল। কিন্তু এই যে ধরনের ঘটনা, অর্থাৎ একের পর এক মা ছেলেকে মারধরের ঘটনার পরে একের পর এক যে তার কুকীর্তি, তার যে দুষ্কৃতিমূলক কাজকর্ম উঠে আসছে, এই নিয়ে কিন্তু এখন সরব হয়েছে গোটা আরিয়াদহ এবং কামারহাটির মানুষজন। বেশ, সুবীর। 2023-এর 29শে জুন আমি সকালবেলা অফিসের দিকে রওনা দিচ্ছিলাম, তখন আমার ওপর চড়া হয় এবং গুলি থেকে আরম্ভ করে মানুষ গুলি করেও রেয়াত দেয়, তারপরেও রড লাঠি মানে মেরে ফেলার একটা হিসাব। আমি যখন পড়ে যাই তখন আমি পা নিয়ে উঠবো না ওদের মার সহ্য করবো, তখন আমাকে এই হাত দিয়ে সেভ করতে হয়, এই যে যথারীতি এই হাত ভাঙে। লোহা মেশিন, সবার হাতে মেশিন, লোহা, রড, উইকেট, তারপরে ওই আপনার বলেন ওই বেসবলের ব্যাট, ওইগুলো সব। জ্যান সিং, রাহুল, সুমন, তারপরে অভিষেক বর্মন, তারপরে আপনার মানে কাদের নাম বলবো, লালটু, তারপরে মানে সবাই জড়িত, সবাই, এদের একটা গ্যাং রয়েছে 15-16টা ছেলে। পড়া বন্ধ মাওবাদী নেতার, পিএইচডিতে সুযোগ পেলেও ভর্তি বন্ধ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় প্রথম হন অর্ণব দাম, যে খবর নিউজ 18 বাংলাতেও আমরা দেখাই। কিন্তু জেলবন্দি মাওবাদী নেতার নজিরবিহীন সাফল্যের পরও আজ কাউন্সিলিং এর আগে ভর্তি বন্ধের বিজ্ঞপ্তি। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, যে বিষয়টা জানতে চাইবো, কেন কাউন্সিলিং বন্ধ করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? দেখো, বিশ্ববিদ্যালয় গতকাল যে নোটিফিকেশন জারি করেছে তাতে বলা হয়েছে অনিবার্য কারণবশত এই কাউন্সিলিং স্থগিত করা হলো অনির্দিষ্টকালের জন্য। কিন্তু আমরা সকাল থেকেই জানিয়ে আসছিলাম যে এই অনিবার্য কারণবশতের মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে অর্ণব দাম। কারণ অর্ণব দাম হুগলি জেলে বন্দী প্রাক্তন মাওবাদী নেতা, এবং বলা যায় যে মাওবাদীর শীর্ষ নেতা কিষাণজির এক সময়ের ঘনিষ্ঠ। সেই অর্ণব দাম এই যে এর আগের যে ইন্টারভিউ হয়েছে, প্রবেশিকা পরীক্ষা হয়েছে, তাতে প্রথম স্থান অর্জন করেছিল। স্বাভাবিকভাবেই এই অর্ণব দাম আজকে কাউন্সিলিংয়ে ডাক পেত এবং তার ভর্তি অনেকটাই নিশ্চিত হয়ে যেত। এবং এই বিষয়টাই কিন্তু সমস্যার কারণ হয়ে দেখে দাঁড়িয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে। কারণ তারা যেটা মনে করছে যে এই 6 মাসের বিশেষ ক্লাস করতে হয় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে, এই যে জেলবন্দি অর্ণব দাম সেইটা কিভাবে করবে সে ব্যাপারে এখনো পর্যন্ত রাজ্য সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে জানতে চাইছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং এই যে তাদের জিজ্ঞাসা, তার সঠিক উত্তর এখনো পর্যন্ত না আসার কারণেই এই কাউন্সিলিং আপাতত স্থগিত করা হলো। এবং আরেকটু সময় নিতে চাইছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে স্পষ্ট উত্তর এলে তারপরেই এই কাউন্সিলিং প্রক্রিয়ার দিনক্ষণ ঘোষণা করা হবে, এটাই এখন বিশ্ববিদ্যালয় সূত্রে আমরা জানতে পারছি। শরদিন্দুর সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। আমাদের এখানে একটা 6 মাসের কোর্স ওয়ার্ক হয়, যেটা ফিজিক্যালি হয়।
অফলাইন, তাকে এখানে নিয়ে আসা নিয়ে যাওয়া কিভাবে সেটা হবে সেটা আমরা জানতে চেয়েছি। ওই সংশোধনাগারের যিনি ইনচার্জ সুপারিনটেন্ডেন্ট তার কাছেই জানতে চেয়েছি। যেহেতু তার লিস্টে নাম রয়েছে, একজন অ্যাপিয়ার না করলে তার পরের জনকে নিতে হয় আমাদের মেরিট লিস্ট থেকে, যেহেতু ওর প্রথমেই নাম আছে বলে আমি শুনেছি, সে কারণে আপাতত আমরা স্থগিত রেখেছি। সে কখন কিভাবে আসবে, কিভাবে তার সিকিউরিটির ব্যবস্থা করবে জেল কর্তৃপক্ষ, সেগুলো তো আমাদেরকে জেনে ক্লিয়ার করে করতে হবে। উপাচার্য সাফাই ঘিরে উঠছে প্রশ্ন, কেন পরীক্ষার অনুমতি অর্ণব দামকে পরীক্ষার আগে কেন খতিয়ে দেখা হলো না? প্রবেশিকায় প্রথম আসার পর কেন এই সিদ্ধান্ত? আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শরদিন্দু রয়েছে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, যদি পারমিশন লেটার না থাকে তাহলে কেন পরীক্ষায় বসতে দেওয়া হলো, কেন আগে তা দেখা হলো না? দেখো, সেই প্রশ্নটা কিন্তু রেখেছিল এবং সেই প্রশ্নটা আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রেখেছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র তিনি বলছেন ধাপে ধাপে এই পদ্ধতি হয়েছে। প্রথমে সে আবেদন করেছিল, তার ভিত্তিতে তাকে প্রবেশিকা পরীক্ষায় বসতে দেওয়া হয়, কিন্তু এখন কাউন্সিলিং এ তার যে ভর্তি হয়ে যাওয়ার পর 6 মাসের বিশেষ ক্লাস কিভাবে দেখা দিয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় আগে ভেবে দেখেনি যে এই প্রশ্ন সামনে আসতে পারে, এবং সেটাই বলছে যে যখন প্রশ্নটা সামনে এসেছে তখনই তার উত্তর জানতে চাওয়া হচ্ছে। এর আগে এই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের মাথায় আসেনি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভেবে দেখেনি, সেই কারণে আগে জানা হয়নি। তাছাড়া সে কাউন্সিলিং এ পাস করতে পারতো কিনা সেটাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানা ছিল না। কিন্তু এই অর্ণব দাম প্রথম হয়েছে প্রবেশিকা পরীক্ষায়, এখন কাউন্সিলিং ছিল, আজকে কাউন্সিলিং ছিল। গতকাল বিশ্ববিদ্যালয় তা স্থগিত করে দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয় জানতে চাইছে যে 6 মাসের কোর্স সে কিভাবে করবে, তার জেল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হচ্ছে, এবং সেই ব্যাপারে স্পষ্ট উত্তর মেলার পর অর্ণব দামের ভর্তি প্রক্রিয়া বা অন্যান্যদের যে কাউন্সিলিং প্রক্রিয়া তার দিনক্ষণ ঘোষণা করা হবে এবং তারপর ঘোষণা হবে। ইতিহাসের পিএইচডির কাউন্সিলিং বন্ধ রেখেছিল, সেই অনিবার্য কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে এই অর্ণব দামের ভর্তি প্রক্রিয়া। কারণ অর্ণব দাম মাওবাদী নেতা ছিলেন, তিনি হুগলি জেলে বন্দী রয়েছেন, সেখান থেকে তিনি স্নাতক হন, এমএ পাস করেন এবং তিনি সেট পরীক্ষায় পাস করেন, তারপরে তিনি পিএইচডি করতে চেয়েছিলেন, এবং এখানেই সেই সময় একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ জেল কর্তৃপক্ষের কাছে তারা জানতে চাইছে 6 মাসের এই যে প্রশিক্ষণ তা কিভাবে ক্লাস সে তা কিভাবে করবে। উত্তরে সন্তুষ্ট হলে তবেই কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় পরবর্তী দিন ঘোষণা করবে। তমশ্রী। বেশ শরদিন্দু, আর এখানেই প্রশ্ন তুলছেন মানবাধিকার কর্মীরা। পিছনে একটা গভীর কোনো ষড়যন্ত্র চলছে বলে আমাদের সন্দেহ হচ্ছে। সরকারের যদি তাকে আটকানোর কোনো ইচ্ছে থাকতো তাহলে আগেই আটকাতো। এমনকি সে এখানে প্রবেশিকা পরীক্ষাও দিয়েছে। বিশ্ববিদ্যালয় তো চলে হচ্ছে তার নিজস্ব বিধি অনুযায়ী, সেটা তো একটা স্বশাসিত সংস্থা। তো সেখানে সরকারের অনুমতি, রাজ্যপালের অনুমতি, এসব প্রশ্নই বা কেন আসবে? সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে কাশ্মীর থেকে এবং পাঞ্জাব থেকে 2 জন বন্দী তারা জেলে থাকা অবস্থায় ভোটে লড়েছে এবং জিতেছে। দুজনের বিরুদ্ধেই অভিযোগ হচ্ছে যে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাহলে এইখানে অর্ণব দামের ক্ষেত্রে এইসব প্রশ্ন উঠছে কেন? সে তো পড়তে চেয়েছে, সে রাজত্ব চায়নি, মন্ত্রিত্ব চায়নি। সারা দেশে ক্ষেত্রে সরকারগুলো আবেদন করছে মাওবাদীদের যে তোমরা মূল স্রোতে ফিরে এসো। আর অর্ণব দামের ক্ষেত্রে সে পড়তে চাইছে কেন, সে শিক্ষকতা করবে বলে, অথচ সেটাকে এভাবে আটকে দেওয়া হচ্ছে।